আজকের আড্ডা আমাদের 130তম আড্ডা। রয়েছেন আমাদের সাথে পণ্ডিত অনিন্দ্য ব্যানার্জি। প্রায় গোটা 3 দশক ধরে তিনি এই সরোদ বাজিয়ে আসছেন, মানুষের কাছে সরোদের বাজনা পৌঁছে দিচ্ছেন। উনি সেনিয়া মাইহার ঘরানার বাজনা বাজান এবং উনি শিক্ষালাভ করেছেন শিক্ষাগুরু পণ্ডিত ধ্যানেশ খান, পণ্ডিত আশিস খান, পণ্ডিত নিখিল ব্যানার্জি এবং ওস্তাদ বাহাদুর খান। এবং তাছাড়াও বলি, বাজনার সাথে বহু জায়গায় উনি সঙ্গীত কম্পোজ করেছেন, বই লিখেছেন। যে সমস্ত হারিয়ে যাওয়া গান, যে সমস্ত গান আমরা খুঁজে পাই না, সেই গানগুলো নিয়ে উনি রিসার্চ করছেন, সেগুলো নিয়ে লেখালেখি করছেন, সেগুলো নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছেন। এরকমই কোনো একটা দিন উনি আমাদের সাথে এই সন্ধ্যাবেলা বসেছিলেন বাইজিদের গান নিয়ে, এবং সে একটি অসাধারণ কালেকশন। এবং তাছাড়াও বলি, ওনার একটি বাদ্যযন্ত্র সুর শৃঙ্গার, যেটি আজ প্রায় অবলুপ্তির পথে। সেই সুর শৃঙ্গার যে বিলুপ্তপ্রায় বাজনাগুলি রয়েছে তার মধ্যে এটি একটি বাজনা, এবং সেই বিলুপ্তপ্রায় বাজনার যে অনুষ্ঠান হয় দেশে বিদেশে, সেই জায়গায় উনি এই বাজনাটি নিয়ে বাজিয়েছেন এবং এটাকে নিয়ে আলাপ আলোচনা করেছেন। অনিন্দ্য ব্যানার্জি এছাড়াও আজকের দিনে আমরা দেখি উনি ফিল্মে আমরা ওনার মুখ দেখতে পাই। আমরা আর সময় নষ্ট করব না, এবং পাশে রয়েছেন সঙ্গ দেওয়ার জন্য তবলায় শ্রী তিমির চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। ধন্যবাদ মায়া আড্ডাকে এবং মধুচন্দাকে আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্যে। সাংগীতিক জীবন থেকে এবং অন্যান্য যেসব জীবন আমি এই জীবনেই পেয়েছি, উপলব্ধি করেছি, শিখতে পেরেছি, সেটারই বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে কোনো না কোনোভাবে অঙ্গাঙ্গিকভাবে মিশে আছেন, সে সকাল থেকে রাত অবধি কোনো না কোনোভাবে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তার প্রথম কারণ, আমার বাবার নাম রবীন্দ্রনাথ। দ্বিতীয়, এই মাঝখানে যার ছবি দেখছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথের নাতি ছিলেন সম্পর্কে, আমার এবং আমার 3 মামার নামকরণ উনি করেছিলেন। আমার বড় মামার নাম দিব্যেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায়, আমার মেজ মামার নাম শুভেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায় এবং ছোট মামার নাম সৌমেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায়। তো সেই সূত্র ধরে আমি যেহেতু মামার বাড়িতে জন্মেছি, বড় হয়েছি, তাই আমার নামও ওনার দেবং। আমার পুরো নাম ছিল অনিন্দ্য সুন্দর বন্দ্যোপাধ্যায়। বাবা স্কুলে ভর্তি করার সময় সুন্দরটা বাদ দেয়, ভালোই করেছিলেন। আর শেষে যার ছবি দেখছেন তার নাম ব্রজনাথ দে সরকার। ইনি রবীন্দ্রনাথের মাস্টারমশাই ছিলেন এবং বিবাহ সূত্রে উনি আমার শাশুড়ির ঠাকুরদাদা হতেন। ফলে রবীন্দ্রনাথ এবং ঠাকুর বাড়ি এইটা একটা আমাদের বংশে বা আমাদের ভেতর এসে গেছে। আপনারা জানেন, প্রত্যেক মানুষ যখন কোনো কিছু পরিবেশন করেন, সে বাজনা, গান, লেখা, কবিতা, ছবি আঁকা, যা কিছু, সেটা একটা পারিবারিক রক্ত, মানে জিনগতভাবে সেটা আসে তাদের পরিবারে। কারুর মার দিকে বেশি আসে, কারুর বাবার দিকে থেকে বেশি আসে। আমার ক্ষেত্রে মার দিকে বেশি এসছে, মার দিক থেকে। মা ছোটবেলা থেকেই খুব ভালো গাইতেন। মা গান শিখেছিলেন রামপুর ঘরানার উজির খাঁর ছেলে সাগির খাঁ সাহেবের কাছে, ধ্রুপদ, মার ছোট মামা। তারপরে গান শেখেন সুখেন্দু গোস্বামীর কাছে, পরবর্তীকালে চিন্ময় লাহিড়ীর কাছে। ইনফ্যাক্ট চিন্ময় লাহিড়ীর প্রথম টিউশন আমার মা কলকাতা, উনি যখন লখনৌ থেকে ফিরে আসেন, সেই মা সব রকম গান গাইতেন, শাস্ত্রীয় সঙ্গীত থেকে আরম্ভ করে সব রকম গান গাইতেন। 1949-এ কামনা সিনেমা বলে একটা সিনেমা রিলিজ হয়, যাতে উত্তম কুমার প্রথম নায়ক হন। সেই সিনেমায় আমার মা গান করেছিলেন। সেই গানের একটা মানে পোস্টারের মতো দেখাচ্ছি, যেটা বইয়েতে বেরিয়েছিল। দুঃখের বিষয়ে এত যত্ন করে রেখেছি যে গানটা খুঁজে পাইনি, তাই দিতে পেলাম না।
কিন্তু মার একটা বাংলা গান 78 RPM রেকর্ডের গান আপনাদের একটু শোনাচ্ছি। এখানে দেখবেন উত্তম কুমারের ছবি আছে, চিত্র দিয়েছি, ছবিটি সত্যজিৎ রায়ের তোলা। আর তলায় দেখবেন এই ছবি প্রসাদ মুখোপাধ্যায়, উনি মার পিসেমশাই ছিলেন এবং উনি খুব প্রখ্যাত অভিনেতা ছিলেন, ভূতের রাজার রোল করেছিলেন, গল্প হলেও সত্যি, নানা রকম চরিত্র নিয়ে অভিনয় করে। সেই জন্য হয়তো সেই অর্থে জিনগতভাবে আমার দিকে একটু অভিনয়টা ওইভাবেই ঢুকেছে আর কি। এই মা তো অনেকের কাছে গান শিখেছিলেন, তার ভিতর একজন হচ্ছেন দেবব্রত বিশ্বাস। তো দেবব্রত বিশ্বাস থাকতেন এই ট্রায়াঙ্গুলার পার্কে। তো মা গান শিখতে যেতেন, সন্ধ্যেবেলা ফেরার সময় বাবা আমাকে নিয়ে যেতেন মাকে আনবার জন্য। তো তখন যখন যেতাম দেখতাম এইরকম অগোছালো ঘরে বসে আছেন। তা আমার এমনি তখনও গান বাজনা অত ভালো লাগতো না, কিছু না, মাকে ভেঙাতাম কি গান করো করো। কিন্তু দেবব্রত বিশ্বাসকে আমার খুব ভালো লাগতো মার সঙ্গে যখন যেতাম। তার কারণ উনি পান খেতেন জর্দা দিয়ে, সেই জর্দার গন্ধটা আমাকে আকৃষ্ট করতো। কিন্তু দেবব্রত বাবুর এইটা একটা ভালো লাগতো। আরেকটা হচ্ছে সারাক্ষণ তো আমরা এদেশীয় কথাবার্তায়, ওনার এখানে গেলে একটা অন্যরকম ভাষায় কথা বলতেন, সেটা তখন বুঝতাম না, পরে জেনেছিলাম এটা পূর্ববঙ্গের ভাষা, বাঙাল ভাষায়। তো উনি সেটাই বলতেন। তো দেবব্রত বাবুর গান একটু শোনাচ্ছি এই কারণে, এই গানটা খুব রেয়ার। আপনারা জানেন দেবব্রত বাবু স্বরলিপির বাইরে গিয়ে গান করেছিলেন বলে বিশ্বভারতী বোর্ডের সঙ্গে ওনার একটা ঝামেলা হয়েছিল, নানা রকম কেস কাবারিও হয়েছিল। আমার যখন 10-11 বছর বয়স, তখন আমি হঠাৎ শরৎ শেখা আরম্ভ করি। কিন্তু কেন হঠাৎ শরৎ শিখলাম তার দুটো কারণ আছে। এক, ছোটো মামা শরৎ বেয়াতেন রাধিকা মৈত্রের ছাত্র ছিলেন, কিন্তু ছোটো মামা কলকাতার বাইরে বাইরে কাজ করায় আমি কোনোদিন ওনাকে শরৎ বেয়াতে দেখিনি, খালি একটা ছবি দেখেছিলাম। তো রাস্তায় যাতায়াতের সূত্রে তীর্থপতি স্কুলের পাশে হেমেনবাবুর দোকান, যন্ত্র কারিগর বিখ্যাত হেমেন্দ্রচন্দ্র সেনের দোকান, সেইখান দিয়ে যেতে যেতে এই শরৎ যন্ত্রটা দেখতাম। শরৎ যন্ত্র দেখতাম কেউ যায় না, কিন্তু এই যে পেতলের প্লেটটা, এই তুম্বাটা, এইটা আমাকে খুব আকৃষ্ট করেছিল। আমার তখন থেকে এ ছিল যে কোনো একটা যন্ত্র বাজাবো যাতে এই জিনিসটা থাকবে। তো পরে জেনেছিলাম এটা শরৎ, তখন আর ছোটো মামা বাজাতেন বলে সেটাও শরৎ বলে আমি বায়না ধরলাম। তো মা বললো খুব শরৎ ফ্রেটলেস যন্ত্র, খুব শক্ত, শিখতে পারবি না, তুই সেতার শেখ বা তবলা শেখ। আমি সেই গোঁ ধরলাম এই। তো যাই হোক, কী করা যায়, তখন ছোটো মামাকে বলা হলো। ছোটো মামা বললেন আচ্ছা আমি একটা ছোট শরৎ দেখছি কোথাও পাওয়া যায়, করে আমার গুরু রাধিকা মৈত্রের কাছে নিয়ে যাব। বাবার সঙ্গে কাজ করতেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, উনি আমার গুরুর ছাত্র ছিলেন, কলেজে শিখতেন, সেতার বাজাতেন, পরবর্তীকালে উনি আনন্দ শঙ্করের গ্রুপে বাজাতেন। ওনাকে বলাতে উনি বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করছি বলে উনি হেমেনবাবুর দোকান থেকে একটি ছোট শরৎ কিনে দিলেন। 140 টাকা তখন দাম নিয়েছিল। এবং আলী আকবর কলেজ অফ মিউজিক তখন ছিল প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে, লেক মার্কেটে, সেইখানে আমাকে ভর্তি করে দিলেন। প্রথম দিনই আমি আমার গুরু বাবা আলী আকবর খাঁ সাহেবের কাছে শিখেছিলাম। পরবর্তীকালে আমি ওনার সব বড় বড় ছাত্রদের কাছে শিখেছি। মূলত বেশিরভাগটা শিখেছিলাম ধ্যানেশদার কাছে, সেটা ওনার কাছে কলেজে এবং ওর কাছে ব্যক্তিগতভাবে বাড়ি গিয়ে। এই আমার শরৎ শেখার প্রথম ছবি। এই যে প্রথম আমি কি শিখেছিলাম সেই গত আমি একটু আপনাদের শোনাই।
হচ্ছে ফকির আফতাবউদ্দিন খাঁ সাহেবের ছবি। ইনি ছিলেন আলাউদ্দিন খাঁ সাহেবের মেজো দাদা। ইনি ফকিরও ছিলেন এবং তান্ত্রিকও ছিলেন। কুমিল্লায় এনাকে প্রায় আমাদের যেমন শ্রীরামকৃষ্ণদেবকে লোকে স্মরণ করে, মনে করে, ভক্তি করে, এনাকেও তাই করতেন। ইনি খুব ভালো দোতারা বাজাতেন, আর একটা রামচটকা বলে বাঁশির মতো একটা তৈরি করেছিলেন, সেটা বাজাতেন, আর প্রচুর ভক্তিমূলক গান টান গাইতেন। এদের একটা গ্রুপ ছিল, মলয়া নামে একটা দল ছিল, সেখানে মনমোহনবাবু, লব কিশোর এবং এই আফতাবউদ্দিনের তিনজনে মিলে করেছেন বলে মলয়া নাম। তো আফতাবউদ্দিন খাঁ সাহেব মানে খুব বড় রকমের তান্ত্রিক এবং শক্তিধর পুরুষ ছিলেন ফকির। তো আমার গুরু বাবা আলী আকবর খাঁ সাহেব জন্মেছিলেন এতে বাংলাদেশে, কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়ায় শিবপুর গ্রামে, কিন্তু 3 বছর বয়সে উনি মাইহার চলে যান। এই মাইহারে ওনার বাবা 3 বছর বয়স থেকেই ওনাকে গান বাজনা শেখাতে আরম্ভ করেন, মূলত গান বাজনাটা পরে এসছে। 6 বছর বয়সে উনি খেলতে খেলতে পড়ে গিয়ে মাথায় চোট পান, একটা কনকশন মতন হয়, এবং তাতে আমরা পরে বলেছি সেটা আনকনসিয়াস বা হয়ে যান, কিন্তু ওখানে তখন বলেছিল যে উনি মারা গেছেন। তো ওনাকে ওনার বাড়ির উঠোনে শুইয়ে রেখে একটা সাদা কাপড়, যেটা মুসলিমদের মতে বেশি হয় আর কি, সেটা ঢেকে দেওয়া হয়েছিল। ওনার মেজো জ্যাঠামশাই সেই সময় মাইহারে ছিলেন, মানে আফতাবউদ্দিন খাঁ সাহেব। উনি খাঁ সাহেবকে গান শেখাতেন তখন। তো উনি কোনো কারণে ছিলেন না, বাজার বা কোথাও একটা গিয়েছিলেন, বাড়ি ফিরে এসে শোনেন যে এই ঘটনা ঘটেছে, ডাক্তার বলেছে যে উনি মারা গেছেন, বাড়িতে খুব শোক, এই কান্নাকাটি হচ্ছে। তখন ওনার একটা, আমি আমার গুরু বাবার কাছে শুনেছি, ওই অনেকটা চার্লি চ্যাপলিনের মতো ওই বেঁকানো একটা লাঠি নিয়ে ঘুরতেন উনি ওই লাঠিটা নিয়ে ওর চারপাশে ঘুরে কিছু মন্ত্রতন্ত্র বলে 3 বার ওনার দেহতে ঠেকাতেই উনি উঠে বসেন, আমার গুরু বাবা 6 বছর বয়সে, এবং মেঘরাগে একটা গান শুরু করেন, যেটা উনি জ্যাঠামশাইয়ের কাছে শিখেছিলেন। সেই গানটা হচ্ছে চলত বন শ্রীলঙ্কা শ্রীরামচন্দ্র। তো এই রাগটা মেঘরাগের উপর ভিত্তি করে, এটা সাদরাতে ছিল, সাদরা মানে ঝাঁপতালে যেসব গান গাওয়া হয় সেই গান। তো আমাদের খাঁ সাহেব সেই মেঘরাগ শিখিয়েছিলেন ঝাঁপতালে, একটু বাজাবার চেষ্টা করছি। গুরু বাবার মেজো কাকা আয়াত আলী খাঁ সাহেবের ছেলে বাহাদুর হোসেন খাঁ, বাহাদুর খাঁ বলেই পরিচিত। উনিও খুব বিখ্যাত শরৎবাদক ছিলেন, আমাদের কলেজে শেখাতেন। তো আমি ছোট ছিলাম, আমার ছোট শরৎ ছিল বলে উনি আমাকে শেখাতেন না, আমাকে শিখতে দিতেন না। উনি আমার শরৎটা নিয়ে গান করতেন। উনি খুব স্বাভাবিক শিল্পী ছিলেন, মানে বাঁ হাতে হারমোনিয়াম বাজাতেন, যেমন গান করতেন তেমনি বাজাতেন, সুর কম্পোজ করতেন, আর খুব মজার লোক ছিল। মানে সে গল্প বললে আবার একটা রাত কাবার হয়ে যাবে আর কি, মানে যাই হোক। তো সেই বাহাদুর খাঁ সাহেবের বাবা আয়াত আলী খাঁ সাহেব খুব বড় কারিগর ছিলেন। সেই আয়াত আলী খাঁ সাহেবের তৈরি শরৎই আমার গুরু বাবা বাজাতেন, এবং এই যে শরৎটা এটাও ওনার তৈরি। আর হেমেনবাবু যার কাছে শরৎ তৈরি করা শিখেছিলেন, তিনিও ছিলেন আয়াত আলী খাঁ সাহেবের ছাত্র আর কি। তো বাহাদুর খাঁ সাহেব খুব দ্রুত গতিতে বাজাতেনও, আর তারানা খুব ভালো জানতেন। তো বাহাদুর কাকার কাছে একটা তারানায় গত শিখেছিলাম, অনেক কিছু শিখেছিলাম, সেটা আজকে একটু ওনার প্রসঙ্গে সেই গতটা একটু বাজাচ্ছি। গতটা মাল কষে।
পরিচিত ছবির মুখ পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। ওনার পিস্তুত বোন পূরবী মুখোপাধ্যায়, যিনি খুব বড় গায়িকা ছিলেন, আমির খান সাহেবের ছাত্রী, খেয়াল গায়ে। এই পূরবী মুখার্জি আর আমার মা একসঙ্গে কমলা গার্লস স্কুলে পড়তেন। সেই সূত্রে নিখিল বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়িতে আসতেন। ওনার ছোট ভাই তপন বন্দ্যোপাধ্যায়, তিনিও তবলা বাজাতেন। তো নিখিল ব্যানার্জি ছোটোবেলা থেকেই খুব সাংঘাতিক বাজাতেন। আমাদের বাড়িতে উনি 9 বছর বয়সে রাগ নারায়ণী বাজিয়েছিলেন। আমি অনেক পরে নারায়ণী রাগ শিখেছি। রবিশঙ্করজির সঙ্গেও আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার মেজুমামা খুব ভালো তবলা বাজাতেন, তো রবিশঙ্করজি মেজুমামা বন্ধু ছিলেন এবং যখন মাইহারে থাকতেন এবং কলকাতায় আসতেন সেটা জুয়ারি করাতে আমাদের বাড়িতে আসতেন, থাকতেন এবং মেজুমামার সঙ্গে রেওয়াজ করতেন। 88 সালে উনি দোভাল লেনে চারুকোষ, ওনার তৈরি একটা রাগ বাজান চারুকোষ। রবিশঙ্করজি একটা খুব প্রিয় অনেক রাগ ছিল, তার ভেতর একটা রাগ দেশ, আর ও আমাকে একটু রিকোয়েস্ট করলো দেশ বাজাতে, একটু দেশ বাজাতে। আমি বিলাত খাঁ সাহেবকে প্রথম যখন দেখি 1972-তে মহাজাতি সদনে, তো বিলাত খাঁ সাহেবও ছোটোবেলা থেকে প্রডিজি যাকে বলেছিলেন, সাংঘাতিক বাজাতেন। ওনার বাবা ওনার যখন 11 বছর বয়স মারা যান, কিন্তু তার আগেই উনি শিখে এমন বাজাচ্ছেন। উস্তাদ নাসির আমিনউদ্দিন ডাগর, উনি আমাদের বাড়ির কাছে যতীনদাস সুরে থাকতেন, 72 নম্বর যতীনদাস সুরে। তো আমরা ছোটোবেলা থেকে শুনেছি ধ্রুপদ না শিখলে গান বাজনা হয় না, কিছু না। তো ওনার কাছে গিয়েছিলাম ধ্রুপদ শিখতে পারি। তার একটা কারণ, উনি 1 বছর সা আর 1 বছর পা শেখাতেন, পা এই দুটো স্বর শেখাতেন। প্রথম 1 বছর সা শিখতে হবে, পরের বছর পঞ্চম শিখতে হবে। তো সেই করে হয়নি, যাই হোক, কিন্তু ওনার ক্লাসে বসার অভিজ্ঞতা আছে, ওনার কাছে অনেক শিখেছি। ইনিও আমার দ্বিতীয়, আমার গুরু সমান ছিলেন, বুদ্ধদেব দাশগুপ্ত শরৎবাদক বিখ্যাত। এনার
ইনি আমাকে ছোঁড়া বলে ডাকতেন। তো ওনার একটা খুব প্রিয় রাগ ছিল কামত। তো আমাদের ঘরে কামত খুব একটা বেশি বাজে না, কিছু না, কিন্তু পরবর্তীকালে একটু শিখেছিলাম। তো একটু ওনার স্মৃতির উদ্দেশ্যে একটু কামত একটা বাজাচ্ছি। হেমেনবাবু আমার জীবনের একটা বিরাট অধ্যায়। 10 বছর বয়স থেকে ওনার দোকানে যাচ্ছি। ওনার মতো কারিগর মানে সারা পৃথিবীতে খুব, ভারতবর্ষ বলে সেরকম হয়তো উনি সম্মান পেয়েছেন, মানে স্বীকৃতি পাননি, কিন্তু ওনার মতো হেন যন্ত্রণেই যা উনি তৈরি করতে পারতেন না বা জানতেন না। আমায় খুব স্নেহ করতেন এত, উনি আর ওর বড় ছেলে রতন আর আমি এক বয়সী বলে। তো আমাকে রোজ যেতে হতো দোকানে, একবেলা না গেলে ফোন করতেন। বড়ে গোলাম আলী খান সাহেব, আমি 1960 বলে আমাদের 7 বছর বয়স, ওনাকে প্রথম দেখেছিলাম বা শুনেছিলাম। দেখাই বলা, শোনাটা তখন তো কিছু বুঝিনি, খালি একটা জিনিস দেখেছিলাম, একজন অসম্ভব মোটা লোক। আমার মাকে আনতে গিয়েছিলাম ইনফ্যাক্ট একটা হলে বাবার সঙ্গে, আর গানের ভেতর প্রচুর কথা বলেন আর কি। তো কিন্তু গানটা একটা মানে এখনো কানে ভাসে, তখন তো অত বুঝতাম না। তো কী রাগ গিয়েছিলেন তখন সেটাও জানতাম না। যাই হোক, সেই প্রথম বড়ে গোলাম আলী খান সাহেব ওই একবারই দেখেছিলাম, শুনেছিলাম আর কি। ছায়ানটের কথাটা আমি একটু একটা উদাহরণ হিসেবে বাজাচ্ছি। উস্তাদ আমির খান সাহেব, এনাকে আমি দুবার গাইতে শুনেছি, আর তৃতীয়বার যে অবস্থায় দেখেছি সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে হসপিটালে মাটিতে শুইয়ে রাখা হয়েছিল, একটা চাদর ঢাকা দেওয়া। তো আমির খান সাহেব খুব তারানা গাইতেন, এবং উনি তারানাটাকে একটা অন্য ফর্ম দিয়েছিলেন। তারানার ওই যে নাদের দানি, তুমদের দানি, ওদের দানি, এগুলোর উনি বলতেন না, এগুলোর প্রতি একটা মানে আছে।
সাল লাগে, আমি তখন গ্রন্থালয় বলে একটা পাবলিকেশনসে কাজ করতাম। আমরা তখন ফটোটাইপ সেটিং ইউনিট বসেছিলাম এবং কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতাম। তো আমরা সন্দেশ ছাপার কাজ পেয়েছিলাম। তো সেই সন্দেশ আমরা ছাপার পর গ্যালি প্রুফ বলে লম্বা লম্বা, সেই প্রুফ নিয়ে আমি বিকেলবেলা যেতাম ওনার কাছে সেই প্রুফ দেখবার জন্যে। তো উনি ভালোভাবে বললেও মনে হতো বকছেন, তোমাদের বলি এই কাজটা এরকম, মানে এরকমভাবে বললেন, মানে যেন মনে হল আমাদের ভীষণ বকলেন। আসলে গলাটাই এরকম ছিলাম। তো তখন না ওনার এই ক্যারিশমা ব্যক্তিত্বতে এমন মজে গেছিলাম যে একটা ছই নেব বা বলবো যে আমার মার দাদু হতেন প্রসাদ মুখোপাধ্যায়, কিচ্ছু বলতে পারিনি। পরবর্তীকালে আমি এই চিঠিটা জোগাড় করতে পেরেছেন, যেটা সাহিত্যিক অজেয় রায়কে উনি লিখেছিলেন। এবার আসি আমি ফিল্ম জগতে কীভাবে এলাম। আমি প্রথমে সিরিয়ালে বাজাতাম, 13 পার্বণ এই সময় এইসব সিরিয়ালে বাজাতাম ব্যাকগ্রাউন্ডে, দীপক চৌধুরী মিউজিক করতেন বলে। আমি এই সময়তে একটা এপিসোডে অভিনয় করেছিলাম, সেটাও একটা শাল পরে রেকর্ডিংয়ে গিয়েছিলাম বলে জোছনদা খুব পছন্দ হয়েছিল, বলেছিল তুই এই শালটা পরে, একটা বাবু চরিত্র ছিল ইন্দ্রনাথ ঠাকুরের রোল, সেটাই করতে হয়েছিল। তারপরে প্রথম সুযোগ পেলাম অতনু ঘোষের অংশুমানের ছবিতে একটু ছোট ক্যামিও রোল, ওই রকমই করি। এরপরে অনেক ছবি করেছি, কিন্তু একটা খুব বড় পরিচয় হলো এই যে মাঝখানে যাকে দেখছেন শিবাজি বন্দ্যোপাধ্যায়, আমার বন্ধু অধ্যাপক দুর্মত পণ্ডিত। ঋতুপর্ণ ওর কাছে রবীন্দ্রনাথ পড়তে আসতো প্রত্যেক শনিবার, আর আমিও প্রত্যেক শনিবার শিবাজির কাছে যেতাম। তো ঋতুপর্ণের সঙ্গে আলাপ হলো। তো এইটা যেদিনের ঘটনা, এটা 1 বৈশাখ 2013 ঘটনা। সেদিন ওই পরিমল রায়ের একটা সন্দেশের ওপর ক্যালেন্ডার বার করছিল, সেটা আমি দিতে গিয়েছিলাম, ওকেও দিলাম। তখন ছবিটা তোলা হলো। ছবিটা তোলার পর ও আমাকে, শিবাজিকে একটা কি ডাকলো, ডেকে কি কথা বললো, তারপর আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালো, বসিয়ে বললো তুমি একটু ঘাটটা কাজ করো। তো কাজ করলাম, তুমি একটু এরম করো তো, ওরম করো তো, এরম করতে হলে তারপরে তুমি কি আমার একটা ছবিতে একটু ছোট রোল করবে? হ্যাঁ নিশ্চয়ই করবে, তো একটা বিরাট ব্যাপার। বলো তাহলে ঠিক আছে, তোমাকে আমি স্ক্রিপ্ট পাঠিয়ে দেবো, তারিখ 30 তোমার জানিয়ে দেবে কবে কবে ডেট শুটিংয়ের। সৌমিত্রদার সঙ্গেও আমাদের একটা পারিবারিক ব্যাপার ছিল। সৌমিত্রদার মা আর আমার দিদিমা মির্জাপুর স্ট্রিটে অসমবয়সী সই পাতিয়েছিলেন, তখনকার দিনে সই পাতানো হতো। আমি একটা ছবি করেছি সৌমিত্রদা নাসিরুদ্দিন শাহর সঙ্গে, শৈমাল মিত্র পরিচালিত এই হোলি কনস্পিরেসি। তো সেই ছবিটা করার আগে সৌমিত্রদা খুব অসুস্থ হয়ে পড়েন, চোখের অপারেশন হন, উনি করতে চাননি। তখন শৈবাল আমায় বললো যে সেট টেট তৈরি হয়ে গেছে, আমি তো খুব বিপদে পড়বো, তোমার সঙ্গে তো তোমায় খুব স্নেহ করেন, তুমি গিয়ে যদি একটু ওনাকে বলো। তা আমি সৌমিত্রদাকে বলে রাজি করালাম, কিন্তু একটা কন্ডিশন ছিল যে আমাকে ওনাকে শুটিংয়ে রোজ নিয়ে যেতে হবে, বাড়ি ফেরত আসতে হবে। তো সেটা আমার কাছে খুব একটা বিরাট পাওনা হয়ে গেছিলো, কারণ ওনার কাছে যাওয়া মানে একটা সিনেমা দেখার মতো। উনি কখনো গান করছেন, কবিতা বলছেন, কখনো সংলাপ বলছেন, গল্প, সাংঘাতিক মেমারি ছিলেন, আর সব রকম ব্যাপার হতো, খুব মজা হতো সেটা। তো নাসিরুদ্দিন শাহ যখন সৌমিত্রদা ফ্লোরে ঢুকলেন, সবাই দাঁড়িয়ে উঠলো, নাসিরুদ্দিন শাহ তো দাঁড়িয়ে উঠলেন, উঠে তারপর চেঁচিয়ে বললেন যে জানেন আমি সিনেমায় এসেছি আপনার সিনেমা দেখে, আপনি আমার একটা বিরাট, আমার কাছে ভগবানের মতো অভিনয় জগতে। তো মানে সেটা একটা দারুণ ব্যাপার। তো দেখুন একটা পেছনে আমিও ছবিতে আছি। যাই হোক, আমি অনেক ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছি, অনেক মানে 5টা, তার ভেতরে একটা শরদের উপর সেটা অ্যাওয়ার্ড পেয়েছি, এবং বাইজিদের ওপর অনেক করেছিলাম। তা তার একটু ক্লিপিংস দেখাচ্ছি। Professional tawaif is a rarity now, and so perhaps documenting their lifestyle and performance is all the more urgent. Still, few are carrying their legacy, like Kanchan in Bowbazar, Kolkata. এই প্রথমে যাকে দেখলেন ওনার নাম মাধুরী দি, উনি চিত্রেশ দাসের গুরুবোন। উনি তথাকথিত খুব ভালো, ওর মা মানে শিখেছিলেন নাচ, কিন্তু ওই পয়সা রোজগারের জন্য ওদের কারণ উনি বললেন আমাদের ক্লায়েন্ট হচ্ছে 12 ক্লাস অনওয়ার্ডস ছেলে, তারা আসে এইসব মুজরো দেখতে করতে, ফলে আমাকে এই সিনেমার গান গেয়ে নেচে রোজগার করতে হয়। আর পরের জন কাঞ্চনের ছবিটাও আমরা
লুকিয়ে তুলেছি, এই কারণ আছে, কাঞ্চন তুলতে দেয়নি, ওর ছেলে সেন্ট পলসে পড়ে, বললো না আমার ছবি দেখলে বাইরে আউটে খুব মুশকিল। আর এগুলো আমার যে 8টা বই বেরিয়েছে তার একটা পরিচয়। আচ্ছা, আমি শেষ করছি রাগ দুর্গা বাজিয়ে।